নমস্কার। আজকের গোপাল ভাঁড়ের গল্প নক্ষত্রের সংখ্যা ও পৃথিবীর মাপ। মুর্শিদাবাদের নবাব একবার রাজা কৃষ্ণচন্দ্রের কাছে দূত মারফত এক জরুরি চিঠি পাঠালেন। চিঠিটির বক্তব্য, নবাবকে অনতি বিলম্বে পৃথিবীর মাপ জানতে হবে, আর সে সঙ্গে আকাশে কতগুলি নক্ষত্র আছে তার সংখ্যাও তাকে যত শীঘ্র সম্ভব জানাতে হবে। চিঠিটি পাঠ করে রাজা কৃষ্ণচন্দ্রের তো মাথায় হাত পড়ার জোগাড়। একই পৃথিবীর মাপ, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ বের করাই অসম্ভব, তার উপর আবার আকাশের নক্ষত্রের সংখ্যা নির্ণয় করা কিভাবে সম্ভব হতে পারে? এ কি অদ্ভুত হুকুম রে বাবা! তিনি এও জানেন, যে করেই হোক নবাবকে সন্তুষ্ট করতে না পারলে বড়াতে অশেষ দুঃখ। রাজ্য খোয়া যাওয়ার কিছুমাত্র বিচিত্র নয়। নবাবের পত্র পাওয়ার পর রাজা কৃষ্ণচন্দ্রর মাথায় বজ্রাঘাত হবার জোগাড় হলো। তার আনন্দ স্ফূর্তি তো দূরের কথা, নাওয়া খাওয়া পর্যন্ত শিখেই উঠে গেছে। অস্থির চিত্ত রাজা কৃষ্ণচন্দ্র উভয়ান্তর না দেখে গোপালকে জরুরি তলব দিলেন। গোপাল হন্তদন্ত হয়ে ছুটে এসে রাজাকে অভিবাদন করে সামনে দাঁড়ালো। গোপাল সব কিছু শুনে মুচকি হেসে তাচ্ছিল্যের সঙ্গে বলল, মহারাজ, এই কথা! এরই জন্য আমাকে এমন জরুরি তলব দিয়েছেন? আমি আর ভাবলাম কিনা কি জানি সমস্যা দেখা দিয়েছে। গোপাল, এমন একটি কঠিন সমস্যাকে তুমি পাত্তাই দিচ্ছ না। তুমি কিভাবে যে সমস্যার থেকে উত্তরণের উপায় নির্ধারণ করবে মাথায় আসছে না। মহারাজ, ব্যাপারটি একেবারেই সহজ সরল। সমস্যাটি আমার ওপর ছেড়ে দিন, অনায়াসেই সমাধান করে নিচ্ছি। গোপাল এবার বলল, মহারাজ, আপনি মুর্শিদাবাদের লোক পাঠান। নবাবের ধনগার থেকে বাঁশ, দড়ি, ভেড়া প্রভৃতি কেনার জন্য টাকা আনানোর ব্যবস্থা করুন। সে কি গোপাল, বাঁশ দড়ি কি কাজে লাগবে? আপনি আগে টাকার জোগাড় করুন, সময় মতো সব জানতে পারবেন। রাজা কৃষ্ণচন্দ্র দূত পাঠিয়ে মুর্শিদাবাদের নবাবের কাছ থেকে 5,000 টাকা আনলেন। সব টাকাই গোপালের হাতে তুলে দিয়ে তিনি নিশ্চিন্ত হলেন। নগদ 5,000 টাকা হাতে পেয়ে গোপাল নবাবি চালে দিন কাটাতে লাগলো। 1 বছর কেটে গেল। গোপালের দিক থেকে কোনো সাড়া না পেয়ে রাজা কৃষ্ণচন্দ্র একদিন তাকে জিজ্ঞাসা করলেন, কি হে গোপাল, তুমি যে একেবারে মুখে কুলুপ এঁটে দিলে, তোমার নক্ষত্র গণনার কাজ কত দূর এগিয়েছে কিছু বলছো না যে? এদিকে নবাবের কাছ থেকে যে ঘন ঘন তাগাদা আসছে, পৃথিবীর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয়ের কাজেরই বা কি হলো? গোপাল স্বাভাবিক স্বরেই জবাব দিল, মহারাজ, কাজটি তো আর সামান্য নয়, বরং খুবই জটিল সমস্যার সমাধান করতে হচ্ছে। আপনি বরং দূত মারফত মুর্শিদাবাদে আবার নবাবের কাছে চিঠি লিখে দিন, আরও অনেক টাকা দরকার। আর এও লিখে দেবেন, নক্ষত্র গণনার কাজ প্রায় সেরে ফেলেছি। রাজা কৃষ্ণচন্দ্র চিঠি লিখে মুর্শিদাবাদ থেকে আরও টাকা আনিয়ে গোপালের হাতে তুলে দিলেন। গোপাল দুহাতে টাকা উড়িয়ে নবাবি চালে দিন কাটাতে লাগলো। কিছুদিন পরে আবার মুর্শিদাবাদ থেকে নবাবের তাগাদা এলো। নক্ষত্র গণনা ও পৃথিবীর দৈর্ঘ্য প্রস্থ পরিমাপের কাজ কত দূর এগিয়েছে। শেষ পর্যন্ত একদিন গোপাল সক্রিয় হলো। 25টি গরুর গাড়ি ভাড়া করে তাতে চিহ্ন আঁকা ইয়া লম্বা 20টি বাঁশ আর গাছি গাছি সরু দড়ি বোঝাই করলো, আর 10টি তাগড়াই ভেড়াও সঙ্গে নিল। ব্যাস, এবার গরুর গাড়ি নিয়ে গোপাল এগিয়ে চলল মুর্শিদাবাদের দিকে। গোপালের কাণ্ড দেখে রাজা কৃষ্ণচন্দ্র তো অবাক।
গোপাল মুর্শিদাবাদ রাজপ্রাসাদে পৌঁছে নবাবকে যথোচিত অভিবাদন জানিয়ে বলল, জাহাপনা, বৃহৎ কায়দা কসরত ও তকলিফ করে আসমানের নক্ষত্রের সংখ্যা ও পৃথিবীর দৈর্ঘ্য প্রস্থের পরিমাপ নির্ণয় করতে সমক্ষ হয়েছি। নবাব জিজ্ঞাসু দৃষ্টি মেলে গোপালের মুখের দিকে তাকিয়ে রইলেন। গোপাল বলে চলল, জাহাপনা, মেহেরবানি করে আপনি যদি বাঁশের গায়ে আঁকা নিশানা মিলিয়ে যদি দড়ি মাপেন, তবে পৃথিবীর দৈর্ঘ্য প্রস্থের পরিমাপ পেয়ে যাবেন। আর ওই যে 10টি ভেড়া দেখতে পাচ্ছেন, তাদের গায়ে আসমানের নক্ষত্রের সংখ্যা হিসাব করে রেখে দিয়েছি। প্রয়োজনে আপনি লোক লাগিয়ে ভেড়াগুলোর লোমের সংখ্যা গণনা করে নিতে পারেন। গণনা করে যে সংখ্যা পাওয়া যাবে তাই আসমানের গায়ের নক্ষত্রের সংখ্যা। গোপালের কথা শুনে নবাব তো একদম থ বনে গেলেন। এ কি তাজ্জব ব্যাপার! লোকটি এ কি আজব কথা শোনাচ্ছে! তার মাথায় খুন চাপার জোগাড়। তিনি রাগে গজগজ করতে করতে বললেন, ওসব গণনা আর হিসাব নিকাশ করার মতো সময় আমার কর্মচারীদের নেই। তুমি এতদিন ধরে গণনা আর হিসাব করে কি পেলে তাই বলো। গোপাল নির্দ্বিধায় জবাব দিল, জাহাপনা, তবে আগে পৃথিবীর দৈর্ঘ্য প্রস্থের কথা বলছি। পৃথিবীর দৈর্ঘ্য 10 পরার্থ, 99 অর্বুদ, 1000 কোটি গজ, আর প্রস্থ 5 পরার্থ, 10 মহাপদ্ম, 100 কোটি 60 লক্ষ 28 গজ। নবাব চোখে মুখে বিস্ময়ের ছাপ এঁকে নিষ্ফলক চোখে গোপালের মুখের দিকে নীরবে তাকিয়ে রইল। গোপাল কোনো ভ্রুক্ষেপ মাত্র না করে বলে চলল, জাহাপনা, আপনার বাঞ্ছিত পৃথিবীর মাপ তো শুনলেনই। এবার আসমানের গায়ে কত নক্ষত্র আছে তার সংখ্যা বলি শুনুন। 433 কোটি পরার্ধ, 51 পদ্ম, 79 কোটি 408টি। গোপালের কথা শুনে নবাবের তো চোখ কপালে ওঠার জোগাড়। তিনি বিস্ময়ের ঘোর কাটিয়ে কোনো রকমে উচ্চারণ করলেন, এ কি আজব কাণ্ড হে! পরার্থ, অর্বু, পদ্ম, মহাপদ্ম, এসব আবার পরিমাপের কি ধরনের একক হে? কেন জাহাপনা, ধারাপাতের পাতায় তো লেখাই আছে 100 কোটিতে 1 অর্বুদ 1 পদ্ম, 100 কোটি পদ্ম, ঠিক কিনা? সেরকম মহাপদ্ম। আর দেখতে হলো না। নবাব সঙ্গে সঙ্গে বলে উঠলেন, খুব হয়েছে, আর দরকার নেই। আমার আর পৃথিবীর দৈর্ঘ্য প্রস্থ ও আসমানের নক্ষত্রের সংখ্যা জানার তিলমাত্র ইচ্ছাও নেই। তুমি এবার মানে মানে বিদাও হও, রেহাই দাও আমাকে। সঙ্গে সঙ্গে প্রায় আর্তনাদ করে উঠল, সে কি জাহাপনা, আমার এতদিনের পরিশ্রম তবে বৃথাই যাবে? আমার বরাতে কি শেষ পর্যন্ত এই লেখা ছিল? কেন, পরিতাপের কি আছে? তুমি তো জাহাপনা, আমি আরও আশা করেছিলাম আপনার বাঞ্ছা পূরণ করে, আপনার খুশি উৎপাদন করে কিছু না কিছু বকশিশ নিয়ে নাচতে নাচতে বাড়ি ফিরতে পারবো। নবাব বিচক্ষণ ব্যক্তি, গোপালকে প্রচুর অর্থ বকশিশ দিয়ে বিদায় করলেন। গোপাল কৃষ্ণনগরে ফেরার পর দড়ি, বাঁশ ও ভেড়া 10টি বিক্রি করে উপরি পাওনা পকেটে পুরল। নমস্কার, আজকে এই পর্যন্তই।